বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় জীবনে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক। মাদকাসক্ত সমাজ জাতির পঙ্গুত্ব বরণের অন্যতম কারণ। শহর থেকে গ্রাম সব জায়গায় মাদকের ভয়াবহ বিস্তার। দর্শক, মাদক নিয়ে প্রতিরোধ করতে আমাদের এই বিশেষ আয়োজন, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা আলোচনা করতে চাই মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকা। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে দুটি বিষয়কে প্রাধান্য দিতে হবে। এক, সন্তান মাদকাসক্ত যেন না হয়ে পড়ে সে বিষয়ে পরিবারের ভূমিকা, এবং মাদকাসক্ত হয়ে পড়লে পরিবার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন খন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি, মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই সঙ্গে আরও আছেন ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ, সিএসসি, পরিচালক বারাকা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব খন্দকার মোস্তাফিজুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকা, এই বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করতে চাই। শুরুতেই আপনার কাছে জানতে চাই, পরিবারের একজন সদস্যকে মাদক মুক্ত রাখার জন্য পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা কি হতে পারে, এবং পরিবারে আসলে কিভাবে একটি সহায়ক এবং বিশ্বস্ত পরিবেশ তৈরি করা যায়। আপনি ঠিকই বলেছেন যে মাদক একটি ভয়াবহ সমস্যা, শুধু আমাদের দেশে না, সকল দেশেই। আর মাদক যারা আসক্ত হয়ে পড়ে তারা তো একটা যে কোনো পরিবারের সদস্য। পরিবার আমাদের সর্বশেষ আশ্রয়স্থল। এমন যে বলা হয় যে পাখি পশু তারাও কিন্তু একটা নির্দিষ্ট সময় শেষে তার বাসায় ফিরে। আমরাও যারা মানুষ সকল কাজকর্মের শেষে কিন্তু বাসায় আমরা ফিরি। এই পরিবার হলো সকল কাজকর্মের মূল কেন্দ্রবিন্দু। যারা মাদকাসক্ত, মাদক গ্রহণ করে তারাও কিন্তু বাইরে মাদক সেবন করলেও একটি সময় বাসায় ফিরে আসে। আর আপনি যদি দেখেন যে মাদক যারা গ্রহণ করে এমন কোনো বয়স নেই, শিশু বাদ দিলে, কিশোর বয়স বলেন, তারপর আপনাদের মধ্যম বয়স বলেন, যুবক বয়স বলেন, এমনকি 80 বছরের বয়সের মানুষও মাদক গ্রহণ করে এ প্রমাণও আছে। তারা যখন পরিবারে যখন ফিরে আসে, পরিবার যারা অন্য সদস্য আছে তাদের একটু দেখভাল করার দায়িত্ব আছে। তার কোনো পরিবারের সদস্য বাসায় কখন ফিরে, বেশি রাত করে ফিরে কিনা। আর মাদক গ্রহণ করলে তার ভিতরে কিন্তু একটি বৈশিষ্ট্য দেখা থাকবে, দিবেই একটা অস্বাভাবিক বৈশিষ্ট্য থাকবে। যারা মাদক গ্রহণ করে হয়তো তার মেজাজ খিটখিটে থাকবে, হয়তো বা আক্রমণাত্মক তার কথাবার্তা হবে, অথবা তার ভিতরে ঝিমুনি ভাব থাকবে। অর্থাৎ মাদক যিনি গ্রহণ করবেন তার ভিতরে একটা আলাদা মনোভাব বা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। পরিবারের যারা মেম্বার, সে গার্ডিয়ান হোক, ভাই হোক বা অন্য কেউ হোক, তাদের উচিত লক্ষ্য করা তার ভিতরে কোনো সন্দেহজনক আচরণ আছে কিনা, যেটা মাদকের প্রমাণ বহন করে। এটি খেয়াল রাখতে হবে। বিশেষ করে বাবা মা তার সন্তানের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন যে তার সন্তানের ভিতর যে মাদকের যে বৈশিষ্ট্যগুলো আমি একটু আগে উল্লেখ করলাম, কখনো কখনো সন্দেহপ্রবণতা থাকে, আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি থাকে, লেখাপড়ায় অমনোযোগিতা এবং বাহিরে যাওয়ার ঘন ঘন প্রবণতা। এই প্রবণতাগুলো লক্ষ্য করলেই, দেখা গেলেই তিনি খেয়াল রাখবেন যে এই ছেলেটি কার কার সাথে মেলামেশা করছে, তার সঙ্গী সাথী কারা। খন্দকার মোস্তাফিজুর রহমান, আপনি বলছিলেন যে সব বয়সী মানুষই আসলে মাদক গ্রহণ করতে পারে, কিন্তু আমরা যদি একটু মাদক গ্রহণের প্রবণতার ঝুঁকিটার দিকে একটু তাকাই, কোন বয়সী মানুষ আসলে সবচেয়ে বেশি মাদক গ্রহণ করে থাকে? এখনকার প্রেক্ষাপটে আমরা দেখেছি যারা যুবক শ্রেণীর, এদের ভিতরে এই প্রবণতাটা বেশি। কিশোরের মধ্যেও আছে, কিন্তু শ্রেণীভেদে যুবক মধ্যেই আমরা এই প্রবণতা বেশি লক্ষ্য করি। আর যদি আমি লিঙ্গ তুলনা করি পুরুষ মহিলা, সেক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি। একটি সার্ভেতে দেখা গেছে যে মাদক যারা সেবী, মাদক সেবন করে তার ভিতরে 90% পরে পুরুষ, 10% মহিলা। তবে মাদক যারা ব্যবসায় জড়িত, এক্ষেত্রে কিন্তু মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। আমরা প্রায়ই দেখতে পাই যারা মাদক ক্যারি করে অধিকাংশ ক্ষেত্রে মহিলা, তারা বিভিন্ন অঙ্গে ধারণ করে নিয়ে আসে। এবং আমাদের এই বছরের 24শে জানুয়ারি তারিখে একজন মাদক ব্যবসায়ী আটক করেছি, বিদেশ থেকে এসেছিলেন এক মহিলা, মালাউ থেকে 8 কেজি 300 গ্রাম কোকেন সহ আমরা আটক করছি ঢাকা বিমানবন্দরে। তিনি মহিলা। এই বছরের জুলাই মাসে আমরা চট্টগ্রাম বিমানবন্দরে বাহামার এক নাগরিককে আটক করি, তিনিও মহিলা। এবং দেখা যায় যে বড় বড় চালানগুলো যারা আসে, এই কিন্তু মহিলারা এই কেরিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু মাদক সেবী হিসাবে কিন্তু
পুরুষের সংখ্যা বেশি। সুতরাং আমরা দেখতে পাই যে মাদকের আসলে কোনো বয়স নেই, যদিও যুবক বয়সটা বা ছাত্র বয়সে প্রবণতা বেশি। এমনও দেখা গেছে ৮০ বছরের বৃদ্ধ তিনি মাদক গ্রহণ করছেন। সুতরাং মাদকের যে একটা করাল ভয়াবহ যে একটা গ্রাস সর্বস্তরে ছড়িয়ে পড়ছে, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা সর্বতভাবে এটির বিরুদ্ধে কাজ করছি বা এটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি বা এটা কার্ভ করার জন্য আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ, আপনার কাছেও একই বিষয় নিয়ে একটু জানতে চাই। বর্তমান প্রেক্ষাপটে মাদককে যদি আমরা ব্যাধি বলি, সেটি আমার মনে হয় ভুল বলা হবে না। সেই জায়গা থেকে পিতা মাতারা আসলে সন্তানের মাদক ব্যবহারের প্রাথমিক লক্ষণগুলো কিভাবে শনাক্ত করবে, সেটি যদি আমরা একটু সুস্পষ্টভাবে জেনে নিই। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। আপনি বলেছেন মাদক আসক্তি একটা ব্যাধি। সত্যি মাদক আসক্ত যারা, তারা রোগী। বিশেষ করে আমরা যারা রিহ্যাব সেন্টার চালাই, আমি বারাকায় আমাদের স্লোগান হলো একজন আসক্ত পাগলও নয়, খারাপও নয়, কিন্তু সে অসুস্থ। পরিবারে এই অসুস্থতাটাকে আবিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনি জানেন যে একজন মা, একজন বাবা তার সন্তানের যে কোনো প্রকার অসুস্থতা সবার আগে বোঝে, এবং সেই সন্তান যদি ছোট হয়, শিশু হয়, যার কথা বলার শক্তি নেই, বোঝানোর শক্তি নেই, তাও মা কিন্তু বুঝতে পারে। তাহলে পরিবারের সেই লক্ষণগুলি, মাদকাসক্তির লক্ষণগুলি আবিষ্কার করা হলো প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন স্যার বলছিলেন যে কিছু কিছু লক্ষণ, ছেলে মেয়ে অমনস্ক, হঠাৎ করে তার ঘুম বেড়ে যাওয়া, হঠাৎ করে তার খাওয়াতে অরুচি, হঠাৎ করে দেখা যায় তার বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ, এবং নতুন নতুন বন্ধু বান্ধব যেগুলি বাবা মা আগে চিনতেন না। হঠাৎ করে দেখা গেল সে গভীর রাতে ঘুমাচ্ছে, দেরিতে ঘুম থেকে উঠছে, তার শরীরের পোশাক আশাকের দিকে তার কোনো গুরুত্ব নেই, শরীরের সৌন্দর্যের দিকে গুরুত্ব নেই, বিশেষ করে সে দাঁত মাজে না বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সে প্রায় অন্যমনস্ক। তো এই যে বিষয়গুলি, হয়তো বা ঘরে বা বাইরে কোথাও দেখা যাচ্ছে যে ম্যাচের কাঠি অথবা কাগজ, অথবা তার আঙ্গুলের মধ্যে কোনো পোড়া দাগ, অথবা তার ঠোঁটে বা শরীরের কোনো অংশে সূচের দাগ, নানান ধরনের লক্ষণ আছে, যেই বিষয়গুলি মা বাবা পরিবারে থেকে খুব ক্লোজলি চিহ্নগুলি দেখতে পায়। এই চিহ্নগুলি যখন আবিষ্কার হয়, তখন পরিবারের মূল কাজ হলো যারা এই বিষয়ে অভিজ্ঞ, যারা এই বিষয়ে জানেন, ওই ধরনের প্রফেশনাল ব্যক্তিদের সাথে আলাপ করা যে আমার সন্তানের এই লক্ষণ, আমি কি করব। তাহলে প্রথমে চিহ্ন এবং লক্ষণগুলি আবিষ্কার করা এবং প্রফেশনালদের সাথে আলাপ করে পরামর্শ নিয়ে তাকে আগাতে হবে। আর সেই জায়গা থেকে পরিবারের প্রাথমিক করণীয় হিসেবে আপনি বলছেন যে প্রফেশনালদের সাথে কথা বলতে হবে। প্রাথমিক হলো লক্ষণগুলি, চিহ্নগুলি পর্যবেক্ষণ করা, তারপর হলো প্রফেশনাল যদি না জানেন, আর ইতিমধ্যে যদি পরিবার জানেন উনি পদক্ষেপ নেবেন। পরিবারের যদি আমরা একটু ধর্মীয় কিংবা আধ্যাত্মিক অনুশীলনের বিষয়টি একটু আলোচনা করতে চাই, সেটি আসলে কতটা জরুরি বা কতটা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে? দেখুন, একটা পরিবারে পিতামাতা বা পরিবারের অন্যান্য সদস্যরা একজন শিশুকে যেইভাবে যত্ন নিয়ে বাড়িয়ে তোলেন, শিশুটা মূলত সেরকমই হয়। যেই পরিবারে আধ্যাত্মিক চর্চা নেই, যেই পরিবারে মূল্যবোধের চর্চা নেই, যেই পরিবারে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ নেই, সেই পরিবারের সন্তান কিন্তু ওইভাবেই বেড়ে উঠবে। এই জন্য পরিবারের সেই যত্নটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটা পরিবারের পিতামাতার মধ্যে যদি সেই স্পিরিচুয়াল প্র্যাকটিস না থাকে, তাহলে সেই সন্তান উচ্ছন্নে যাবেই। যে ধর্মেরই হোক, আমাদের আধ্যাত্মিক চর্চাটা এবং প্রত্যেক ধর্মের বিধানে আছে যেটা মাদক হারাম অথবা ভালো না। কোনো ধর্মেই কিন্তু মাদককে উৎসাহিত করে না। সেই দিক থেকে আধ্যাত্মিক চর্চাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খন্দকার মোস্তাফিজুর রহমান। গ্রাম থেকে শহর সর্বত্রই আমরা এখন মাদকের বিস্তার দেখছি, এর প্রধান কারণ কি? আমরা যারা মাদকের বিরুদ্ধে কাজ করি, আমরা 3টি উপায়ে মাদককে নির্মূল করার কাজ করে থাকি। আপনি প্রথম প্রশ্নটা তুললেন যে কারণটা কি ছড়িয়ে পড়ার। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের দেশে যে মাদকের আমরা ব্যাপ্তি দেখি, প্রসার দেখি, এই মাদকগুলো কিন্তু আমাদের দেশের ভিতরে তৈরি হয় না, উৎপাদন হয় না। মূলত এটি দেশের বাইরে থেকে আসে, সীমান্ত ক্রস করে আসে।
যেমন আমাদের ইয়াবার কথা বলবো আমরা, গাজার কথা বলবো, বা এই যে ক্রিস্টাল ম্যাথ বা আইস বলি, এগুলো সব দেশের বাহির থেকে আসে। যেহেতু দেশের বাহির থেকে ঢুকছে এখানে, এটাও একটা বড় কারণ, যেহেতু সাপ্লাইটা আসছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা এই সাপ্লাই চেইনটাকে ডিসরাপ্ট করার চেষ্টা করি, যাতে আসতেই না পারে অথবা দেশের ভিতরে উৎপাদন না হয়। এই যে এই আসার কারণে কিন্তু এটা সহজলভ্য হচ্ছে। সুতরাং আমাদের প্রধান কাজ হচ্ছে এখন যে সীমান্ত এলাকায় কড়াকড়ি করা, যাতে সীমান্ত পেরিয়ে এটা ঢুকতেই না পারে। এটা একটি কারণ, এই যে সীমান্ত থেকে আসা। আরেকটি কারণ, অনেকে যারা যারা ছাত্র যারা, এদের মধ্যে একটা ঝুঁকির বসে তারা গ্রহণ করে, যেহেতু বন্ধু বান্ধব খায়, আমি একটু খেয়ে দেখি, দেখি না কেমন লাগে, কেমন অনুভূতি হয়, এই যে উৎসাহ, বাড়তি আগ্রহ, এই কারণে কিন্তু অনেকে মাদকে আসক্ত হয়ে পড়ে। প্রথম যখন নেয় হাসি খুশি মনে নেয়, টেস্ট করার জন্য নেয়, দেখি না কেমন হয়, পরবর্তীতে আসক্ত হয়ে পড়ে। এটা একটি কারণ। আবার এছাড়াও কিছু কারণ আছে, যে অনেক সময় হতাশাগ্রস্ত থেকেও আসে, বেকারত্ব থেকেও আসে। এমন দেখা যায় বেকারত্ব জীবন, হতাশা জীবন, এখান থেকে মুক্তি পেতে চায়। আসলে মাদকে তো মুক্তি পাওয়া যায় না, কিছু বুঝতে পারে না, সাময়িকভাবে একটু সুশ্রী ভাব, সুখ অনুভূতি, ভালো লাগা, এই কারণে কিন্তু অনেক হয়। হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য, বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য, নিশ্চয়ই একটু ভুলিয়ে রাখার জন্য অনেকে এই পথে যায়। পথটা ভুল পথ, কিন্তু তারপরও ধাবিত হচ্ছে। আর কিছু কারণ আছে, যারা মাদক ব্যবসায়ী, বিশেষ করে যারা বড়ফাদার, তারা কিন্তু এই মাদক ব্যবসায়ী যারা ক্যারিয়ার, তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। তাদের কিন্তু আশ্রয় প্রশ্রয় এরা ব্যবসাগুলো পরিচালিত করছে। এই যারা গডফাদারদের কারণ একটা বড় ভূমিকা আছে। এদের যেহেতু প্রশ্রয়ী, এই মাদক ব্যবসায়ীরা মাদক বেচা কেনা করে, পরিবহন করে থাকে, আর এই জন্যই মাদক সহজলভ্য হয়। এটাও একটা বড় কারণ। খন্দকার মোস্তাফিজুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, যে আমরা দেখি যে মাদকের বাহকরা ধরা পড়ছে, বাট মূল হোতারা কেন ধরা ছোঁয়ার বাইরে? আপনার প্রশ্নটার জন্য আবারও আমি ধন্যবাদ জানাই। যে আসলে যারা মাদক ক্যারিয়ার, মাদক বহন করে, তারাই ধরা পড়ছে, কিন্তু গডফাদাররা ধরা পড়ছে না কেন, এইটা আপনার প্রশ্ন। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বা যারা অস্ত্র আইন, এখানে মূল কথাগুলো হলো, যার কাছে মাদক পাওয়া যাবে তাকে আমরা দোষী সাব্যস্ত করি, তার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি, মামলার ব্যবস্থা করি। অস্ত্র আইনই একই নিয়ম, যার হেফাজতে বেআইনি অস্ত্র পাওয়া যাবে মামলা হয়। মাদক আইনও তাই, যার কাছে বার দখলে, যার নিয়ন্ত্রণে মাদক পাওয়া যায়, তাকে আমরা মামলা দায়ের করি, তার বিরুদ্ধে আমরা তদন্ত শেষে চার্জশিট দাখিল করি এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তাকে আমরা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে থাকি। যারা গডফাদার বড় বড়, তারা কিন্তু নিজেরা মাদক ক্যারি করে না, নিজেরা মাদক দখলেও রাখে না, কিন্তু মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়ে থাকে। আমাদের যে আগে আইনটি ছিল 1990 সালের আইন, সেখানে এই গডফাদারদের ধরার কোনো কার্যকর উপায় ছিল না। পরবর্তীতে এখন যে লেটেস্ট আইনটি 2018 সালে যে আইনটি করা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, এইখানে গডফাদারদের ধরার একটি ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানি লন্ডারিং অ্যাক্টকে, আইনকে এই আমাদের মাদকদ্রব্য আইনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এবং গডফাদারদের ধরার জন্যই আমরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে মামলা দায়ের ব্যবস্থা করে থাকি, এবং তারা আইনের আওতায় আসছে। যেহেতু আইনটি বেশি পুরনো না, 18 সালের আইন, কাজে এর পুরো সুবিধা পেতে সময় লাগবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ, মাদকের চিকিৎসা প্রক্রিয়া নিয়ে আপনার কাছে জানতে চাই, এবং সেখানে আসলে পরিবারের সংশ্লিষ্টতা কতটা গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যখনই একজন সন্তান বা পরিবারের সদস্য মাদকাসক্ত হয়ে পড়ে, সবার আগে কিন্তু বুঝতে পারে পরিবার, যেটা আগে বলছিলাম। কারণ সবসময় পরিবারের কাছেই আমরা থাকি, অথবা পরিবার থেকে লুকিয়ে যদি কিছু করতে চাই, তবুও পরিবারের সদস্যরাই সবার আগে টের পায়। সেই ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমত সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নিতে হবে যে আমার সন্তান বা আমার পরিবারের সদস্য লক্ষণ অনুসারে সম্ভবত মাদকাসক্ত অথবা নিশ্চিত। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে যে এটা একটা অসুস্থতা, তাকে চিকিৎসা করতে হবে। এই সিদ্ধান্ত সাহস করে নিতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, তাকে ঘরে বসিয়ে রেখে কখনো সুস্থ করা সম্ভব না, কারণ তার সাপ্লাই সেখানে বন্ধ করা যাবে না, তার ডিমান্ড তো আছেই, আর তার যেই ক্ষতিগুলি আছে এই ক্ষতিগুলিও হ্রাস করা যাবে না। সেই ক্ষেত্রে 3টা উপাদানেই সে ধনী, অর্থাৎ পেয়ে যাচ্ছে। তৃতীয় বিষয় হলো, রিহ্যাব সেন্টারে যদি দেন বা ভর্তি করেন, সেই ক্ষেত্রে তাকে পরিবারকে তথ্য দিতে হবে এই আসক্ত ব্যক্তির ইতিহাস কী,
সে কিভাবে শুরু করেছে, কি কি ধরনের লক্ষণ দেখেছে, কি কি ধরনের মাদক নিচ্ছে এবং কি ধরনের আচরণ করছে। কারণ এই বিষয়গুলি শেয়ার না করলে পরে একটা সেন্টারে যারা কাউন্সিলর আছে, সাইকিয়াট্রিক আছেন, সাইকোলজিস্ট আছেন, তারা কিন্তু ওই ব্যক্তির পরিবর্তনের জন্য যথেষ্ট ভূমিকা রাখতে পারবে না। চতুর্থ একটা বিষয় হলো ফ্যামিলি কাউন্সিলিং নিতে হবে। সন্তানকে বা আসক্ত ব্যক্তিকে শুধুমাত্র সুস্থ করলে একজন ব্যক্তি সুস্থতার পথে জীবনযাপন করতে পারে না যতক্ষণ না পরিবার তার সঙ্গে পরিবর্তন হয়। এই জন্য ফ্যামিলি কাউন্সিলিং খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যেই পরিবর্তনগুলি তার চিকিৎসার মাধ্যমে আসছে, এই পরিবর্তনগুলি গ্রহণ করার মতো প্রস্তুতি পরিবারে থাকতে হবে। এই জন্য দুই পক্ষেরই মানসিক পরিবর্তন প্রয়োজন, তাকে সুস্থ ব্যক্তি হিসেবে গ্রহণ করার জন্য, তার আচরণিক যে পরিবর্তনগুলি আসছে সেগুলি গ্রহণ করার জন্য। শেষে যে বিষয়টা সেটা হলো খুব ক্লোজলি তাকে সাপোর্ট দিতে হবে। তাকে যদি ছেড়ে দেই, হ্যাঁ চিকিৎসা করে আনছি, এখন তোমার মতো চলো, নাও, তাকে সাপোর্ট দিতে হবে, তার সঙ্গ দিতে হবে। কারণ রিকভারি জার্নি এটা একক কোনো বিষয় না, তার সঙ্গে পরিবারকে হাঁটতে হবে যেন সুরক্ষিত থাকে। সো কল আমরা বলতে পারি সেফ গার্ডিং, ফ্যামিলি ইজ দ্য সেফ গার্ডিং। সেজন্য চিকিৎসা প্রক্রিয়ায় পরিবারের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি রিহ্যাব সেন্টারের প্রসঙ্গে বলছিলেন, একটি প্রাসঙ্গিক প্রশ্ন রাখি আপনার কাছে। বিগত সময়ে আমরা যেমনটি আসলে গণমাধ্যমে দেখেছি যে রিহ্যাব সেন্টারগুলোতে মাদকাসক্তদের নিপীড়ন নির্যাতন করা হয়, সে বিষয়ে আসলে পরিবার কিভাবে আশ্বস্ত হবে? আমি এই বিষয়টা প্রথমত বলতে চাই যে বারাকা বাংলাদেশের প্রথম রিহ্যাব সেন্টার। 1988 সালে 1 জুলাই আমরা শুরু করেছি এবং বারাকায় আমরা যে জিনিসটা করতে চেষ্টা করি সব সময় দুটো বিষয়। একটা হলো কোনো রোগীকে ওই নতুন কোনো ড্রাগ দিয়ে নিস্তেজ করে রেখে দেওয়া আমরা পক্ষে না। আমরা চেষ্টা করি তাকে নির্বিষকরণ করতে যতটুকু মিনিমাম এবং উইথ দ্য প্রেসক্রিপশন অফ দ্য ডক্টর। দ্বিতীয়ত, শারীরিকভাবে কোনো নির্যাতন করা যাবে না, এটা আমাদের মোটো। সুতরাং যদি কোনো সেন্টারের বিষয়ে এই ধরনের অভিযোগ থাকে বা ভুল ধারণা থাকে অথবা ভুল প্রচার থাকে, সেটা নিয়ে আমাদের কর্তৃপক্ষ আছে ডিএনসি, ওনারা নিশ্চয়ই দেখতে পারেন। তবে আমাদের সেন্টারে যেই চিকিৎসা পদ্ধতিগুলি রয়েছে, রাষ্ট্রীয়ভাবে যেই পদ্ধতি আমরা অনুমোদিত, সেখানে কোনো শারীরিক নির্যাতন বা অত্যাচার করার কোনো সুযোগ আমাদের নেই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব খন্দকার মুস্তাফিজুর রহমান। আমরা যদি মাদক প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। থ্যাংক ইউ। আমরা 3টি উপায়ে মাদক এর বিরুদ্ধে কাজ করি। এটা শুধু আমরা না, সারা বিশ্বেই করা হয়। একটা হলো সাপ্লাই বা সরবরাহকে হ্রাস করা, যাতে না আসতে পারে এটা। আর একটা ডিমান্ডকে কার্ভ করা, ডিমান্ড হ্রাস। আর একটা হলো ক্ষতি হ্রাস করা। সাপ্লাই তো আমি আগেই বলেছিলাম যে যাতে বাইরে থেকে এটা না ঢুকতে পারে সীমান্ত পেরিয়ে। আর যেটা ডিমান্ড, এটার উপর ইম্পর্টেন্ট বিষয়। যারা এই মাদকটা গ্রহণ করে তাদেরকে যদি আমরা নিরুৎসাহিত করতে পারি, মাদক না গ্রহণ করেন, তাহলে কিন্তু আমরা মাদক নির্মূল করতে পারবো। এই জন্য মাদকের বিরুদ্ধে আমরা বিভিন্ন স্লোগান তুলে সেগুলি আমরা বিভিন্ন চ্যানেলে আমরা প্রকাশ করি। আমরা যেমন আজকে টক শো হচ্ছে, এভাবে আমরা টিভি স্কুলে আমরা দিয়ে থাকি, বিভিন্ন নাটিকার আয়োজন করে থাকি। আমরা স্কুল কলেজে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা আমরা আয়োজন করে থাকি। এমনকি আমরা এবছর থেকে খেলাধুলার আয়োজন আমরা করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক জেলায় অন্তত একটি ফুটবল টুর্নামেন্ট বা ম্যাচ হবে। এখানে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান থাকবে, পোস্টার থাকবে, যাতে মানুষ মাদক বিরুদ্ধে সচেতন হয়। তাছাড়া আমরা বিভিন্নভাবে টিভি চ্যানেলও আমরা ইউজ করে থাকি, তবে স্কুল কলেজকেও আমরা ইউজ করে থাকি। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ। শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। মাদক এবং অপরাধকে বলা হয় একে অপরের পরিপূরক। সেই জায়গা থেকে মাদকাসক্ত ব্যক্তির পরিবারের সদস্যরা ট্রমা এবং সামাজিক অপবাদ থেকে কিভাবে বেরিয়ে আসবে? যদি পরিবারকে ধরি, সমাজের মৌলিক একক, প্রত্যেকটা পরিবারের একটা নিজস্ব মর্যাদা, নিজস্ব সম্মান রয়েছে। এখন এই মর্যাদা হানি হবে, সম্মান হানি হবে, এই ধরনের ভয়, আতঙ্ক প্রত্যেক পরিবারেরই আছে। আর মাদকাসক্তি যদি একটা রোগই হয়, যদি সেটাকে একটা ক্যান্সার রোগ হিসাবে ধরি, বিষয়টা হলো এরকম, ধরেন আমার কোনো একটা অঙ্গের মধ্যে একটা ফোড়া হয়েছে, সেটা সামাজিকভাবে গোপন রাখার জায়গা। আমি যদি কাউকে না বলি, আমি যদি ডাক্তারকে না দেখাই, সেখানে আমার ব্যথা শুধু বাড়বেই এবং পচন ধরবে।
মাদকাসক্তি হলো পরিবারের মধ্যে ক্যান্সার। যদি পিতামাতা তার এই সামাজিক মর্যাদা সম্মান ক্ষুণ্ণ হবে এই ধরনের চিন্তা করে সেখান থেকে বেরিয়ে এসে কারো কাছে সহভাগিতা না করে, তাকে যদি চিকিৎসা না করে, সেই ক্ষেত্রে তার পক্ষে সম্ভব না। এই বিষয়টা হচ্ছে কেন? কারণ মানুষ কি বলবে, আমি এত শিক্ষিত মানুষ, আমার পরিবার এত মর্যাদাশীল, আমার মেয়ে বিয়ে দিব কিভাবে, আমার ছেলে সমাজে মুখ দেখাবো কিভাবে? এই জন্য এই ট্রমার মধ্যে মানুষ থাকে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আসার জন্য যেটা প্রয়োজন সেটা হলো মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করার ফলে সে যে সুস্থ হতে পারে এই ধরনের ইতিবাচক সংবাদগুলি আমাদের সমাজে প্রচার করতে হবে। শুধুমাত্র এই নেতিবাচক সংবাদ হবে না, ইতিবাচক সংবাদ দিতে হবে এবং দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। একটা মাদকাসক্ত ব্যক্তি সুস্থ হয়ে ফিরে আসলে তার প্রতি একটা সুস্থ মানুষের মতো ব্যবহার করতে হবে, তাকে সমাজের সব কিছুতে সম্পৃক্ত করতে হবে, বিশেষ করে পরিবারে তাকে নতুন মানুষ হিসাবে গ্রহণ করতে হবে। এই জন্য সামাজিক সম্পৃক্ততার চেয়ে পারিবারিক সম্পৃক্ততা খুব বেশি। সেখানে আসলে পারিবারিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ জানাচ্ছি ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মোস্তাফিজুর রহমান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যাশায় আমরা আজ বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে যুক্ত হবার জন্য।